সুপ্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সামগ্রিক আয় ব্যয় চ্যাপ্টারে সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয়ের ভিত্তিতে জাতীয় আয় পরিমাপ, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেটা বই পড়েছো, দেখেছো, বুঝেছো। তা আজকে আমরা নতুন অধ্যায়ে যাব। অর্থনীতি প্রথম পত্রেরই দশম অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টারের নাম মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। তোমরা বইটা সামনে খুলে নিয়ে বসো। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা চ্যাপ্টারের প্রথমে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রা বা অর্থের সংজ্ঞা, অর্থের কার্যাবলী, অর্থের কাজ কি সেটা। 3 নম্বর আছে অর্থের মূল্য নির্ধারণ, অর্থের মূল্য কিভাবে নির্ধারিত হয়। এই 3টি বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তা প্রথমে আমরা দেখব মুদ্রা বা অর্থের সংজ্ঞা। মুদ্রা বা অর্থ বলতে আমরা কি বুঝি। অর্থ বা মুদ্রা হলো বিনিময়ের একটা মাধ্যম। এটা বিনিময় করতে হয়, মানুষের সাথে বিনিময় করতে হয়। এটা হাত বদল হয়। হাত বদলের বিনিময়ে আমরা অন্য কোনো দ্রব্য পাই, যেটা ভোগ করতে পারি, আরাম-আয়েশের জন্য ব্যবহার করতে পারি। তাহলে সংজ্ঞাকারে বলা যায়, যে বস্তু সাধারণভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য এবং যার মাধ্যমে ক্রয় বিক্রয় ক্ষমতা ধরে রাখা যায়। তাহলে কি বললাম? সাধারণভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে, ক্রয় বিক্রয় ক্ষমতা ধরে রাখা যাবে, আর মানুষের সাথে সকল প্রকার লেনদেন সম্পন্ন করা যাবে যে বস্তুর মাধ্যমে। তাহলে সেই বস্তুকেই মূলত অর্থ বলা হয়। যে বস্তুর মাধ্যমে বিনিময় করা যাবে, দ্রব্য সামগ্রী কেনাকাটা করা যাবে, তারপরে মানুষের সাথে লেনদেন মেটানো যাবে, সেই বস্তুকেই অর্থ বা মুদ্রা বলা হবে। তাহলে সংজ্ঞাকারে আমরা বলছি, যে বস্তু সাধারণভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের কাছে গ্রহণীয় বা গ্রহণযোগ্য, যার দ্বারা ক্রয় বিক্রয় এবং সকল প্রকার লেনদেন সম্পন্ন করা যায়, তাকে অর্থ বা মুদ্রা বলে। বিভিন্ন দেশে এই অর্থের বিভিন্ন নাম আছে। বাংলাদেশে অর্থের নাম টাকা, ভারতে রুপি, আমেরিকাতে ডলার, কুয়েতে দিনার, জাপানে ইয়েন, সিঙ্গাপুরে ডলার, অস্ট্রেলিয়া ডলার, ইংল্যান্ডে পাউন্ড স্টার্লিং। এরকম ধরনের এক এক দেশের মুদ্রা বা অর্থের এক এক নাম আছে। সেই নামেই তারা ওইটাকে ডাকে, আমরা টাকা হিসেবে ডাকি। তাহলে আমরা অর্থ কি জানলাম? অর্থ বা মুদ্রা আছে যে দ্রব্য দিয়ে দ্রব্য সামগ্রী কেনা যায়, লেনদেন করা যায়, দেনাদায়ী পরিশোধ করা যায়, সবাই গ্রহণ করে, কেউ আপত্তি করে না, সেটাই হচ্ছে অর্থ। বিভিন্ন অর্থনীতিবিদ এই অর্থের সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক ন্যাপ বলেছেন, যে বস্তু ঋণ পরিশোধের জন্য আইনত গ্রহণীয়, তাকে অর্থ বলা হয়। তাহলে ন্যাপ বলছেন, যে বস্তু ঋণ পরিশোধের জন্য সকলের কাছে গ্রহণীয় বা গ্রহণযোগ্য, সেটাকে অর্থ বলা হয়।
অধ্যাপক জিডিএইচ কোল, অধ্যাপক জিডিএইচ কোল তিনি কি বলছেন? যে বস্তু সাধারণভাবে মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহার হয় ও ঋণ পরিশোধে গৃহীত হয়। তাহলে কি হলো? যে বস্তু সাধারণভাবে মূল্যের পরিমাপক হিসেবে এবং ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা হয় তাকে অর্থ বলা হয়। অর্থনীতিবিদ শেয়ার্স বলেছেন, খুব সহজ ছোট একটা সংজ্ঞা দিয়েছেন, যে বস্তু দেনা পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত হয়, যে বস্তু দেনা পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত হয় তাকেই অর্থ বলা হয়। এইগুলো তো আমরা 3টে সংজ্ঞা জানলাম। আরও যদি আমরা জানতে চাই, অধ্যাপক জেম কেইন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অর্থনীতিবিদ, তিনি বলছেন যে অর্থ এমন এক জিনিস যা হস্তান্তর করে কি করা যায়? ঋণের চুক্তি ও দামের চুক্তি মেটানো যায়। ঋণের চুক্তি এবং দামের চুক্তি, আমি কারো কাছ থেকে ঋণ করেছি, সেই ঋণের চুক্তিটা মেটানো যাবে অর্থ দিয়ে, আর কোনো দ্রব্য আমি কিনেছি সেই দ্রব্যের দামও মেটানো যাবে অর্থ দিয়ে। তাহলে ঋণের চুক্তি এবং দামের চুক্তি মেটানো যায়, সেটাই হচ্ছে অর্থ। তাহলে আমরা অর্থের সংজ্ঞা অর্থনীতিবিদদের কাছ থেকে জানলাম, 4জন অর্থনীতিবিদের সংজ্ঞা জানলাম, আর সাধারণভাবে অর্থের সংজ্ঞা কী সেটাও জানলাম। বিভিন্ন দেশে অর্থের নাম কি সেটাও জানলাম, এক এক দেশে অর্থের নাম এক এক, এবং সাথে সাথে বলি সেটা হচ্ছে এক এক দেশে অর্থের মূল্যও এক এক রকম, সব দেশের অর্থের মূল্য একরকম নয়। আমরা 3 নম্বরে যে আলোচনা করব অর্থের মূল্য, এই বিষয়টা, ডলারের মূল্য আর আমাদের টাকার মূল্য সমান না। কুয়েতি দিনার, তার মূল্য আর আমাদের টাকার মূল্য সমান না, এদের সাথে আমাদের ভ্যারিয়েশন আছে। এক এক দেশের মুদ্রার সাথে আমাদের টাকার মূল্যবান এক এক রকম, সেটাই হচ্ছে অর্থের মূল্য। যাই হোক, আমরা 3 নম্বরে সেটা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আমরা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি আছে? অর্থের কার্যাবলী। 2 নম্বর পয়েন্টে আছে অর্থের কার্যাবলী, এটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থের কার্যাবলীতে আমরা দেখতে পাই যে অর্থ যে কাজ করে তাই অর্থ। তাহলে অর্থের কার্যাবলী আছে অর্থ যে কাজগুলো করে, সেই কাজগুলোকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি। অর্থের কাজগুলোকে প্রধানত 3টে ভাগে ভাগ করতে পারি: বাণিজ্যিক কাজ, সামাজিক কাজ আর মনস্তাত্ত্বিক কাজ, ব্রেনের কাজ। তাহলে বাণিজ্যিক মানে ব্যবসা বাণিজ্য করতে গেলে অর্থের যে কাজ সেটা আছে বাণিজ্যিক কাজ, আর সামাজিক কাজ মানে আমরা সমাজে বসবাস করতে গেলে যে অর্থর আদান প্রদান বা অর্থ খরচ করার ব্যাপার করি সেটা আছে সামাজিক কাজ। আর একটা কাজ আছে মেন্টাল, মনস্তাত্ত্বিক কাজ, অর্থ থাকলে কি হয় না থাকলে কি হয়, সেই মানসিক ব্যাপারের কাজ। তো আমরা প্রথমে বাণিজ্যিক কাজ নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক কাজের 1 নম্বর পয়েন্টস হচ্ছে বিনিময়ের মাধ্যম। 1 নম্বর আছে বিনিময়ের মাধ্যম। অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। বিনিময় কি? আমরা যখন কোনো দ্রব্য সামগ্রী কিনতে যাই, বেচতে যাই, তখন সেটা বলা হয় বিনিময়। একজনের কাছ থেকে আরেকজনের হাত বদল হয়। তা কিসের মাধ্যমে করি? জিনিসের হাত বদল আমরা করি অর্থের মাধ্যমে, মুদ্রার মাধ্যমে। যদি মুদ্রা আমার চাহিদা মতো মুদ্রা দেয় তাহলে আমি দ্রব্যটা দিই, নইলে আমি দিই না। অনুরূপভাবে কোনো দ্রব্য কিনতে গেলেও তাই, সেই বিক্রেতার সাথে আমার একটা দরকার সাপেক্ষে দাম স্থির হয়, সেই দামটা অর্থের মাধ্যমে পরিশোধ করলেই আমি দ্রব্যটা পাই। 2 নম্বর আছে মূল্যের পরিমাপক। 2 নম্বর কাজ মূল্যের পরিমাপক। অর্থের 2 নম্বর কাজ আছে মূল্যের পরিমাপক, মানে মূল্য পরিমাপ করে। কোন জিনিস কত টাকা হবে
সেটা অর্থের মাধ্যমে নির্ধারিত হয়। মানে কোন জিনিসের দাম কী পরিমাণ হবে। একসময় দ্রব্য বিনিময় প্রথা ছিল অনেক আগে, যখন অর্থ আবিষ্কার হয়নি মানুষ তখন দ্রব্যের বিনিময়ে দ্রব্য নিত। একজনের একটা গরু আছে, একজনের ধান আছে, একজনের মাছ আছে, একজনের কাপড় আছে, এরা যার যা আছে তা নিয়ে বাজারে যেত, মানে সমবেত হতো এক জায়গায়। সমবেত হওয়ার পরে ওই যে পরস্পর বিনিময় করবে এরকম একটা ছিল। সেই বিনিময় প্রথাটা অনেক কঠিন ছিল। যার গরু ছিল, একটা গরু দিয়ে তো এখন কাপড় কেনা যায় না, খুব সমস্যা ছিল। যাই হোক, সেই সমস্যার যুগ শেষ হয়েছে অর্থ আবিষ্কারের মাধ্যমে। এখন আমরা অর্থের কাজ করছি। অর্থের কাজে 2 নম্বর হচ্ছে বিনিময়, মূল্যের পরিমাপক, মূল্য পরিমাপ করা। একটা গরুর দাম কত, একটা কাপড়ের দাম কত, এখন কত সহজ হয়ে গেছে। 1 কেজি চাউলের দাম কত, 1 কেজি মাছের দাম কত, এগুলো আমরা সহজেই নির্ধারণ করতে পারছি এবং আদান প্রদান লেনদেন করতে পারছি। 3 নম্বর আছে স্থগিত লেনদেনের মান। স্থগিত লেনদেনের মান মানে স্থগিত লেনদেনে ব্যবহার হয়। এক কথায় স্থগিত লেনদেনের মান, স্থগিত লেনদেনে ব্যবহার হয়। মানে স্থগিত লেনদেন মানে যে লেনদেন আপাতত স্টপ করে রাখা হয়েছে সেটা হচ্ছে স্থগিত লেনদেন। এই লেনদেনটা সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে, সেই লেনদেন মিটাইতে গেলে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে যে ওই লেনদেনটা আবার হবে, তো সেই লেনদেনটা মেটানো হবে অর্থের মাধ্যমে। তাহলে সেই কত টাকা দিলে এই লেনদেনটা মিটবে, এটা স্থগিত করা হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যে এটা মেটানো হবে, কত টাকায় মেটানো হবে সেটা টাকার মাধ্যমে নির্ধারণ করা হয়। সেটা হচ্ছে স্থগিত লেনদেনের মান। একজনের কাছ থেকে একটা জিনিস নিল, সেটা টাকায় পরিশোধ করবে। তাহলে কত টাকায় পরিশোধ করবে, এখন দিতে পারছে না, টাকা নেই, অভাব তাই, কিন্তু পরবর্তীতে এক সময় তার অভাবটা কেটে যাবে, তখন দেবে। তাহলে কত টাকা দেবে সেটা নির্ধারণের ব্যাপারে এই অর্থকে ব্যবহার করা হয়। 4 নম্বর আছে সঞ্চয়ের বাহন। সঞ্চয়ের বাহন, সঞ্চয়ের বাহন, বাহন মানে বহন করা। সঞ্চয় তো আমরা সবাই বুঝি, আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে তাই সঞ্চয়, যেটা ভোগ করি না সেটাই সঞ্চয়। তাহলে সঞ্চয়ের বাহন, মানুষ অনেক দ্রব্য উৎপাদন করে, যেমন ধান উৎপাদন করে, গম উৎপাদন করে, পাট উৎপাদন করে, সবজি উৎপাদন করে, কেউ মাছ ধরে, মাছ চাষ করে, এরকম ধরনের বিভিন্ন জন বিভিন্ন রকম দ্রব্য উৎপাদন করে, বিভিন্ন দ্রব্যে আয় করে। তাহলে তার তো সবগুলো লাগে না, না লাগলে বিক্রি করে দিতে হয়। সে বিক্রি করার পরে কি, বিক্রি করার পরে ওইটাকে সঞ্চয় করবে। তাহলে সঞ্চয়টা কিসের মাধ্যমে হয়, অর্থের মাধ্যমে হয়। ধান অনেক হয়েছে, এই ধান কতকাল সঞ্চয় করা যায়, 6 মাস 9 মাস, 1 বছর রাখলে পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার বেশি রাখা যায় না। তো এখন ওই ধান না রেখে আমরা ধান বিক্রি করে টাকাটা রাখি, তারপর টাকারও নিরাপত্তার জন্য আমরা টাকাটা ব্যাংকে রাখি, কাছেও রাখতে পারি আবার ব্যাংকে রাখি। তাহলে এই সঞ্চয়ের বাহন, সঞ্চয়ের বাহন কি বা সঞ্চয়ের মাধ্যম কি, অর্থ। অর্থটাকে সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করা হচ্ছে। 5 নম্বর আছে ঋণের ভিত্তি। ঋণের ভিত্তি, আমি একজনের কাছ থেকে ঋণ করব, ঋণ, তাহলে কিসের মাধ্যমে করব, অর্থের মাধ্যমে করব, টাকার মাধ্যমে করব। ঠিক আছে, কত টাকা ঋণ করলাম, আমি একটা জিনিস হয়তো নিলাম তার কাছে ঋণ করে, কিন্তু ওই জিনিসটার দাম কত টাকায় আসছে, এই জন্য ঋণের ভিত্তি হিসেবে অর্থকে কাজে লাগানো হচ্ছে। এরপর আছে তারল্যের মান। তারল্যের মান, অর্থকে তারল্যের মান বলা হচ্ছে বা তরল সম্পদ বলা হচ্ছে, সবচেয়ে তরল। অর্থটা হচ্ছে আমাদের সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, আমাদের জীবনে, অর্থনৈতিক জীবনে অর্থটা হচ্ছে সবচেয়ে তরল সম্পদ। তরল সম্পদ কি, তরল জিনিস যে কোনো পাত্রে রাখা যায়। পানির মতো জিনিস যদি হয় আমি সব জায়গায় রাখতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি। পানিটা একটা তরল পদার্থ, অর্থটাও এরকম একটা তরল পদার্থের মতো, তারল্য গুণের ভিতরে রয়েছে। তার মানে এই অর্থ দিয়ে যে কোনো জিনিস কেনা যায়।
তাই এটা তরল বা তারল্য বলা হচ্ছে। এর যে গুণটা আছে সেটা তারল্য গুণ বলা হয়। অন্য একটা জিনিস থাকলে সেই জিনিস দিয়ে আমি যে কোনো জিনিস কিনতে পারি না, সেই জিনিসের মাধ্যম দিয়ে কিনতে পারি না যদি যতক্ষণ না আমি এটা অর্থে রূপান্তর করি। আমি বাজারে কাপড়ের দোকানে গেলাম এক বস্তা চাউল নিয়ে, ওই এক বস্তা চাউল ওই কাপড়ের দোকানদার নিতেও পারে, নাও নিতে পারে। ওই এক বস্তা চাউলের বিনিময়ে আমাকে কাপড় দিতেও পারে, নাও পারে। বলে না আমার চাউল আছে, আমি চাল দিয়ে কাপড় বেচবো না, বলতে পারে। আবার যদি তার চাউলের প্রয়োজন হয় সে নিতেও পারে দরদামের মূল্যে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে অর্থের যে ক্ষমতাটা আছে সেটা তারল্যমান আছে। তুমি টাকা নিয়ে যাও, তুমি যে কোনো জিনিস কিনতে চাইলেই তুমি পাবে, কিন্তু জিনিস নিয়ে গেলে জিনিস পাবে না। এই জন্য এটাকে তরল সম্পদ বলা হয়েছে, তারল্যের মান। এটা সব জায়গায় রাখা যায়, যে পাত্রে রাখতে চাও রাখা যাবে, তরল সম্পদের মতো, তরল জিনিসের মতো। মূল্য স্থানান্তরের বাহন, মূল্য স্থানান্তর বাহন, মূল্য স্থানান্তরের বাহন বা বাহক বলা যায়। মূল্য স্থানান্তরের বাহন বা বাহক, তার মানে কোনো জিনিস এক জায়গা থেকে এক জায়গায় যদি নিয়ে যাওয়া না যায়, তখন সেটাকে বিক্রি করে দিয়ে অর্থে রূপান্তর করে নিয়ে সেই জায়গায় যে আবারও দেখা যাচ্ছে ওই একই জিনিসই কেনা লাগতে পারে, তবুও এই জিনিসটা নিয়ে যাওয়া যাচ্ছে না। যেমন আমি এখানে বসবাস না করে ঢাকা শহরে বসবাস করতে চাই, তাহলে আমার ঘর বাড়ি তো আমি নিয়ে যেতে পারবো না। ঘর বাড়ি কি আমি নিয়ে যেতে পারবো ট্রাকে তুলে? পারবো না। যার ফলে আমার এই ঘর বাড়ি এখানে বিক্রি করে টাকা নিয়ে ঢাকায় যেতে হবে, সেখানে গিয়ে আবার ঘর বাড়ি কিনে নিতে হবে বা বানিয়ে নিতে হবে বা প্রসেস করতে হবে যে কোনোভাবে। এটাই হচ্ছে মূল্য স্থানান্তরের বাহন। মানুষ এক জায়গা থেকে যখন আর এক জায়গায় যায়, এমন কিছু জিনিস আছে যেগুলোকে নিয়ে যাওয়া যায় না, আবার সেখানে যে ওই জিনিসটাই লাগবে, তাই এই জিনিসটা এখানে বিক্রি করে সেখানে যে আবার ওই জিনিসটাই কেনা হয়। এটা আছে মূল্য স্থানান্তরের বাহন হিসেবে কাজ করে অর্থ। অর্থ আছে তাই এটা সম্ভব হয়, তা না হলে এখানকার বাড়িঘরদর পরিত্যক্তভাবে ফেলায় থিয়ে আবার নতুন করে টাকা সংগ্রহ করে সেখানে যে কিনতে হতো। এরপরে আছে তৃপ্তি বৃদ্ধির উপায়। 8, তৃপ্তি বৃদ্ধির উপায়। এই অর্থের মাধ্যমে তৃপ্তি বৃদ্ধি করা যায় সর্বোচ্চ। কথায় বলে টাকা পেলে বাঘের চোখ মেলে, টাকা পেলে বাঘের দুধ মেলে, কথায় বলে না? এরকমই যে টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। তোমার আরাম আয়েশের জন্য, ভোগের জন্য কি চাই সব পাবে তুমি টাকার বিনিময়ে। সেই টাকার অঙ্কটা কম হতে পারে, বেশি হতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু টাকা দিয়েই সব কিছু কেনা যায়, এরকম একটা বিষয় রয়েছে। মানে সব কিছু বলতে একেবারে 100% না হলেও 99% জিনিস টাকা দিয়েই কেনা যায়। তাই এটা বলা হয়েছে তৃপ্তি বৃদ্ধির উপায় আছে অর্থ। অর্থ দিয়ে তৃপ্তি বাড়ানো যায়। অর্থ না থাকলে কিন্তু তৃপ্তিটা পরিপূর্ণভাবে নেওয়া যায় না। আয়ের বন্টন, আয় বন্টন, আয় বন্টন, এটাই শেষ পয়েন্ট এখানকার। আয় বন্টন, আয় বন্টন। আয় বন্টন বলতে আমরা কি বুঝছি? আচ্ছা, এটা ছিল আমাদের আছে ওই বাণিজ্যিক কার্যাবলী, কিন্তু এগুলো বাণিজ্যিক কার্যাবলী। এগুলো আছে বাণিজ্যিক কার্যাবলী। 1 নম্বর কাজ, অর্থের 1 নম্বর কাজ আছে বাণিজ্যিক কার্যাবলী। সেই বাণিজ্যিক কার্যাবলী আমরা 9 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করছি, আয় বন্টন। আয় বন্টনটা কি হয়? যে আয় যা হয়, উৎপাদন কাজে আয় যা হয় তা বন্টন করে দেওয়া, উৎপাদনের উপকরণগুলোর মাঝে বন্টন করে দেওয়া, ভাগ করে দেওয়া, সেটা হচ্ছে আয় বন্টন। মানে একটা মিল কলকারখানায় অনেকগুলো উপাদান নিয়েই কিন্তু সেটা উৎপাদন কাজ পরিচালনা করে। তো সেই উপাদানগুলোকে অর্থ দিয়ে, অর্থের মাধ্যমে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় এবং তাতে তারা সবচেয়ে বেশি খুশি হয়। তাই আয় বন্টনটা অর্থের মাধ্যমে করা হয়, এটাই সর্বোত্তম পন্থা। একজন পোশাক শিল্পের শ্রমিককে তো জামা কাপড় দিয়ে শুধু তার পারিশ্রমিক দেওয়া যাবে না। যে পোশাক বানানো হয় সেই পোশাকই যদি তার দেওয়া হয় যে তোমার বেতন এই,
তাহলে সে কিন্তু নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, নেবে না। তাকে টাকা দিলে খুবই নেবে, হাত পেতে, দু হাত পেতে নেবে টাকা। আচ্ছা, এর অনুরূপভাবে দেখা যাচ্ছে আয় বন্টনটা এরকমই। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যে আয় হয় সেই আয়টা বন্টন করতে হবে, বন্টনটা অর্থের মাধ্যমে করলে সবচেয়ে ভালো, ফার্স্ট সুইটেবল হবে। এইগুলো গেল আমার বাণিজ্যিক কার্যাবলী। আর 2 নম্বরে আছে কি সামাজিক কার্যাবলী। কি, যেমন আমাদের সমাজে চলতে গেলে, বসবাস করতে গেলে যে কাজগুলো করা লাগে মূলত সেইগুলো হচ্ছে সামাজিক কাজ। আর সেই সামাজিক কাজের জন্য আমাদেরকে অর্থ ব্যয় করতে হয় এবং অর্থের মাধ্যমে সেই সামাজিক কাজটা সুন্দরভাবে করা যায়। একদিকে সামাজিক মান মর্যাদা রক্ষা করা যায়, বাড়ানো যায়। যার টাকা আছে তার মূল্য বেশি সমাজে, যার টাকা আছে তাকে সবাই সাহেব বলে, তাকে সবাই স্যার বলে। সে কোথাও গেলে আগে বড় চেয়ারটাও দিয়ে বসতে দেয়। বড় লোকদের সবাই কদর করে, কথায় বলে তেলা মাথায় সবাই তেল দেয়। তো বড় লোক যারা আছে, যাদের অর্থ আছে, তাদের সমাজে মান সম্মান প্রতিপত্তিটা একটু বেশি। তা অর্থই এই প্রতিপত্তিটা তাকে কিনে দিচ্ছে। দেখো, একজন গরিব মানুষ পরবর্তীতে যখন ধনী হয়ে যায় তখন তাকে মানুষ সমীহ করতে শেখে। আর কি জন্য সমীহটা করলো? তার এখন অনেক অর্থ হয়েছে তাই। আর একটা পয়েন্ট সেখানে আছে সামাজিক সম্পর্ক রক্ষা করা। অর্থের মাধ্যমে সামাজিক সম্পর্ক রক্ষা করাটা খুব সহজ হয়। আত্মীয় স্বজন, গরিব মানুষ, তাদেরকে যদি টাকা পয়সা দেওয়া হয় তারা খুশি হয়, আত্মার সম্পর্কটা তাদের সাথে গভীর হয়। কাউকে যদি তুমি টাকা দিয়ে সাহায্য করো, সে তোমাকে ভালোবাসবে, ভালো জানবে। তাহলে এই সামাজিক সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক আরও গাঢ়করণের জন্য কি হয়? অর্থের আদান প্রদান করলে সেটা গাঢ় হয়। এই গেল সামাজিক কার্যাবলী। আর একটা আছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। 3 নম্বরটা আছে মনস্তাত্ত্বিক কার্যাবলী। মনস্তাত্ত্বিক কার্যাবলী মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। যার টাকা আছে, তার মাথা মগজ ঠান্ডা আছে, তার মনে শান্তি আছে এবং তার বুদ্ধিও হয়। যখন টাকা হয় তখন তার বুদ্ধিও তৈরি হয়ে যায়। মনস্তাত্ত্বিক কার্যাবলীটাই অর্থের মাধ্যমে ঘটে। ধরো তুমি কোথাও যাচ্ছ, যশোর যাচ্ছ বা ঢাকা যাচ্ছ, পকেটে যদি খুব সীমিত পরিমাণ টাকা থাকে, তোমার পথে চলতে ভয় করবে যে এই না জানি কোন বিপদ আপদ হয়, টাকা তো অল্প, তাই না? আর যদি তোমার পকেটে টাকা থাকে ভারী, তাহলে তুমি যশোর, ঢাকা কেন বিদেশও ঘুরে আসতে পারো। টাকার যদি কোনো অভাব ঘাটতি না থাকে, তাহলে তুমি যত ছোট মানুষই হও না কেন, তোমার পকেটে যদি 1 বান্ডেল টাকা দিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত টাকা দিয়ে দেওয়া হয়, তুমি ঘুরে আসতে পারো, যে কোনো জায়গা থেকে অনায়াসে ঘুরে আসতে পারো, তাই না? টাকা হলে তুমি একটা পরিবহন রিজার্ভ করতে পারো, যে আমি তো চিনি না তো কী হয়েছে, পকেটে টাকা আছে, একটা প্রাইভেট রিজার্ভ করব, একটা মাইক্রো রিজার্ভ করব, একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে যাবো, গাড়িওয়ালায় আমাকে চিনায় নিয়ে যাবে। তার ফলে দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিক কার্যাবলীটা ঘটে অর্থের মাধ্যমে। যার অর্থ আছে তার মনস্তাত্ত্বিক বিষয়টা বেশি আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন বেশি আছে, বুদ্ধির সৃষ্টি হয়, জন্ম হয়, আরও বুদ্ধি বাড়ে। তাহলে এই মূলত গেল আমার অর্থের কার্যাবলী। এরপরে অর্থের মূল্য, এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থের মূল্য কি? অর্থের মূল্য আছে অর্থ যা করতে পারে, যা কিনতে পারে, অর্থের সাহায্যে যা করায়ত্ত করা যায়, তাই হচ্ছে অর্থের মূল্য। 3 নম্বর আলোচনার বিষয় ছিল অর্থের মূল্য। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, অর্থ তো কাগজ দিয়ে ছাপানো হয়, টাকার নোটগুলো, 1000 টাকার নোট, 500 টাকার নোট। তাহলে আমি যদি একটা 500 টাকার নোট চিবিয়ে খেয়ে ফেলি, আমি কিন্তু স্বাদ পাবো না, মজা পাবো না, বরং আমার কষ্টই হবে। কিন্তু যদি ওই 500 টাকা দিয়ে কোনো ভালো সুস্বাদু দ্রব্য কিনে খায়, তাহলে আমি স্বাদ পাবো, মজা পাবো, শরীরে পুষ্টি পাবে, অনেক কিছুই পাবো আমি।
তাহলে কি হলো, ওই অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। ওই 500 টাকার একটা নোট, 1000 টাকার একটা নোট, তার নিজস্ব কোনো মূল্য নেই। মূল্য কি আছে, তার ভিতরে অন্তর্নিহিত যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটার মূল্য আছে। তার মানে তার ভিতরে কি ক্ষমতা রয়েছে, ক্রয় ক্ষমতা রয়েছে। টাকার গায়ে লেখা থাকে ইহার বাহককে এত টাকা দিতে বাধ্য থাকিবে, যত টাকার নোট তত টাকা লেখা থাকে। ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, ইহার বাহককে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে, মানে 1000 টাকার জিনিস দিতে বাধ্য থাকবে, 500 টাকার জিনিস দিতে বাধ্য থাকবে, 500 টাকা সমমানের মূল্যের জিনিস দিতে বাধ্য থাকবে। এটা নিয়ে কেউ যদি বলে যে না আমি জিনিস 500 টাকায় বেচবো ঠিকই, কিন্তু তোমারও 500 টাকার নোট আমি নেবো না, তাহলে সেটা বলতে পারে না, যদি ওই টাকার কোনো ত্রুটি না থাকে। টাকা নিয়ে আমি জিনিস বেচবো না, এই কথা কেউ বলতে পারে না। তাহলে এই টাকার নিজস্ব কোনো মূল্য নেই, এর অন্তর্নিহিত যে মূল্য আছে সেটাই। অর্থাৎ বিনিময়ের মাধ্যম করতে গেলে যে শক্তিটা লাগে সেই শক্তিটা অর্থের মধ্যে আছে, তাই এটা। তাহলে বিনিময় করতে গেলে অর্থাৎ বলা যায়, অর্থের মূল্য বলতে বলা যাবে যে 1 একক অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী কেনা যায় তাকে ওই অর্থের মূল্য বলে। 1 একক অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী কেনা যায় তাকে ওই অর্থের মূল্য বলে। তা যদি 100 টাকা দিয়ে এখন যে পরিমাণ দ্রব্য কেনা যায়, আগামী দিনে যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য কেনা যায়, আজকে কিনলাম 100 টাকায় যে জিনিস, আগামীকাল 100 টাকায় যদি তার চেয়ে বেশি জিনিস কিনি, তাহলে বুঝবো যে অর্থের মূল্য বেড়েছে। আমি এক জায়গায় গেলাম, আজকে যেমনটা আপ্যায়ন করলো, কয়েকদিন পরে গেলাম, চাকরি বাকরি পেয়ে গেলাম, সেখানে আর একটু বেশি আপ্যায়ন করলো, তাহলে বুঝলাম যে আমার মূল্য বেড়েছে। অনুরূপভাবে 100 টাকায় আজকে যা কিনলাম, কালকে যদি তার চেয়ে বেশি জিনিস কিনতে পারি, তাহলে বুঝবো যে 100 টাকার মূল্য বেড়েছে, তার মানে অর্থের মূল্য বেড়েছে। আর যদি আগামীকাল আরও কম জিনিস কিনতে হয়, আমাকে 100 টাকায় আজ যা কিনলাম আগামীকাল কম জিনিস কিনতে হয়, তাহলে বুঝবো অর্থের মূল্য কমেছে। পেঁয়াজ আগে কিনতাম 20 টাকা 30 টাকা কেজি, এখন 80 টাকা কেজি কিনি, 100 টাকা কেজি কিনি, তাহলে অর্থের মূল্য কি হয়েছে, অর্থের মূল্য কমেছে। আগে 1 কেজি পেঁয়াজ কিনতাম আমি 20 টাকা দিয়ে, এখন 20 টাকায় 250 গ্রাম পেঁয়াজ দেয়, ফলে আমি জিনিস পাচ্ছি কম, তাহলে অর্থের মূল্য কমেছে। আর যদি উল্টাটা হতো তাহলে অর্থের মূল্য বেড়েছে বলতাম। তাহলে এই হচ্ছে অর্থের মূল্য। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই, এর বিনিময়ের যে ক্ষমতা, সেই বিনিময়ের ক্ষমতাটাই হচ্ছে অর্থের মূল্য। এটা ছবি দিয়ে আমরা একটু দেখতে পারি। সেটা হচ্ছে VM1 VM2, তার মানে ভ্যালু অফ মানি 1, ভ্যালু অফ মানি 2, দুটো রেখা তাই দেখাচ্ছে। আর এখানে অর্থের এটা দেখাচ্ছে কি, দাম স্তর, জিনিসপত্র কেনা যেটা হয় VM1 এটা, তাহলে P1 এটা P2। কোনো জিনিসের দাম যখন P1, তখন অর্থের মূল্য আছে VM1। জিনিসের দাম যখন বেড়ে গেল, ও P2 হয়ে গেল, দাম বেড়ে গেল, অর্থের মূল্য VM2 হলো, মানে আগের চেয়ে কমে গেল। তাহলে ছবি দিয়ে আমরা বুঝলাম, এপাশে দাম স্তর দেখাচ্ছি, এপাশে অর্থের মূল্য দেখাচ্ছি। তো দাম যখন এতটুকু, ও P1, তখন অর্থের মূল্য এতটুকু, এখান থেকে এতটুকু। আর দাম একটু বেড়ে গেছে, অর্থের মূল্য কমে গেছে। তাহলে জিনিসের দাম বাড়লে অর্থের মূল্য কমে, আর জিনিসের দাম কমলে অর্থের মূল্য বাড়ে। এটা আছে অর্থের মূল্য। এটাকে প্রতীক দিয়ে লেখা যায় VM = 1/P, VM = 1/P, মানে অর্থের মূল্য দাম স্তরের সাথে, অর্থের মূল্য দামের সাথে ব্যস্তানুপাতিক, মানে বিপরীতমুখী, একটার দাম বাড়লে আরেকটার দাম কমে। এটাই আছে অর্থের মূল্য। তাহলে আজকে আমরা যে 3টে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, 3টে বিষয় মূলত আলোচনা করা গেল। অর্থের সংজ্ঞা জানলাম, অর্থের কার্যাবলী জানলাম, এবং অর্থের মূল্য জানলাম। এই 3টে বিষয় তোমাদের বইয়ে 10ম অধ্যায়ে
আছে, প্রথম দিকে আছে, এটা অবশ্যই বাসায় পড়বে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।